হৃদস্পন্দন বাড়ল তার। মেয়েটা দ্রুত তার সাথে সরে যেতে চাইল দূরে। বিভান তৎক্ষণাৎ হাত বাড়িয়ে আবারও কোমর চেপে ধরল রূপন্তীর। মুখ গুজল ঘাড়ে। মেয়েটার গলা শুকিয়ে এলো। ঠেলে সে নিজের থেকে সরিয়ে দিতে চাইল বিভানকে, কিন্তু পারল না। ছেলেটা আরো গাঢ়ভাবে নিজের সাথে জড়িয়ে নিল রূপন্তীকে। আলতোভাবে চুমু খেলো মেয়েটার ঘাড়ে। তারপর আবার সেই চুমুর স্থানে কিঞ্চিত জোরে সোরে কামড় বসালো একটা। মেয়েটা ব্যথা পেল, চেঁচিয়ে উঠল, সাথে সাথে চমকালো সবাই। ইমাদ দ্রুততার সাথে মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে ধরল রূপন্তীর পানে, ব্যস্ত হয়ে শুধালো। এর মধ্যে ছাদের আলো জ্বলে উঠল আবার। বিভান তার স্থানে সুশীল ভদ্র এক পুরুষের ন্যায় বসে রয়েছে সুন্দরভাবে, আর রূপন্তী বসে রয়েছে ঘাড়ে হাত দিয়ে, চোখ মুখ কুঁচকে। ইমাদ মেয়েটার মুখ দর্শনে ভ্রু কুঁচকালো, ফের প্রশ্ন করল। রূপন্তী কিঞ্চিত অপ্রস্তুত হলো। তখন ব্যথা পেয়ে কোনো চিন্তা ভাবনা ছাড়াই চেঁচিয়ে উঠেছিল, কিন্তু এখন সে কি উত্তর দেবে? বিভানের কর্মকাণ্ড সম্পর্কে বলাও সম্ভব নয়। মেয়েটা আমতা আমতা শুরু করলো, ইতস্তত করে জবাব দিল, এমনি অন্ধকারে ভয় পেয়ে গিয়েছিলাম একটু, তাই। দোলা কপাল কুঁচকালো। রূপন্তীর পানে ফিরে তাকিয়ে শুধালো, তাহলে ঘাড়ে হাত দিয়েছো কেন? ওখানে কি হয়েছে? কই কিছু না তো। হাত সরাও দেখি কি হয়েছে। রূপন্তী হাত সরাতে চাইল না। দোলা এক প্রকার জোর করেই গলা থেকে হাতটা সরিয়ে দিল তার। সাথে সাথে অবাক মেয়েটা চোখ বড় বড় করে প্রশ্ন করলো, এ কি, গলায় কি হয়েছে তোমার? লাল কেন? রূপন্তীর অপ্রস্তুত ভাব বাড়ল আরো। সব এই বদমাশ বিভানের জন্য। তাকে লজ্জায় না ফেলে যেন এর শান্তি হবে না। মেয়েটা এলোমেলো দৃষ্টি ফেলল, জোরপূর্বক হেসে বলল। রূপন্তীর কথা শেষ হতে না হতেই বিভান থমথমে কণ্ঠে বলল, পোকাটা কেমন ছিল? আমাদের মধ্যে বড় নাকি একদম ছোট ক্ষুদ্র? জ্যাক কপাল কুঁচকালো, সন্দিহান সুরে বলল, পোকা আবার আমাদের মতো বড় কিভাবে হবে? এরা ক্ষুদ্র বলেই তো এদের নাম পোকা বা কীট। বলা তো যায় না, অন্ধকারে এরা বড় হলেও হতে পারে। বিভানের নির্লিপ্ত কণ্ঠস্বর। দাঁতে দাঁত চাপল রূপন্তী। নিজে কামড় দিয়ে এখন তাকে লজ্জায় ফেলার জন্য নাট শুরু করেছে। বদমাস, নির্লজ্জ, অসভ্য লোক একটা। মেয়েটা কটমট করেই বলল, আসলে ঠিক বলেছেন, এটা একটা দামড়া অসভ্য বদমাইশ নির্লজ্জ পোকা ছিল। ইমাদ কপাল কুঁচকে বলল, বিভান ভাইয়ের কথা অনুযায়ী হয়, মানে এরা আলোতে ভালো থাকে, এরপর অন্ধকার ঘনিয়ে এলে নিজের ভুল বদলে চরিত্র খুইয়ে বধ হয়ে ওঠে। বিভান দাঁতে দাঁত চাপল, তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো মেয়েটার পানে। রূপন্তী ততটা পাত্তা দিল না তার এই দৃষ্টিতে। ভিংচি কেটে অন্যদের পানে তাকিয়ে বলল, আপনারা আবার শুরু করুন। আবারও জমে উঠল আড্ডা। হই হুল্লোড়ে কখন রাত গড়িয়েছে টেরই পায়নি কেউ। আড্ডার এক পর্যায়ে দোলা উঠে দাঁড়ালো হঠাৎ, হন্তদন্ত হয়ে বলল, রাত 10টার অধিক, আমাকে যেতে হবে এখনই, নয়তো হোস্টেল বন্ধ করে দেবে। জ্যাক এবং এলিনাও উঠে দাঁড়ালো। জ্যাক হাত ঘড়িটার পানে তাকিয়ে সময় দেখতে দেখতে বলল, সত্যি তো 10টার বেশি বেজে গেছে। এতক্ষণ আড্ডা দিতে দিতে সময়ের দিকে খেয়ালই করিনি কেউ। জ্যাকের কথা শেষ হতে না হতেই দোলা সম্মুখে পা বাড়ালো, ব্যস্ত হয়ে বলল, আমি যাই তাহলে এখন। জ্যাক এবং এলিনাও রওনা হলো তার পিছু পিছু, কিন্তু তাদের গতিপথে বাধ সাধল রূপন্তী। পিছন থেকে ডেকে বলল, আজ না হয় সবাই বাড়িতেই থেকে যান, অনেক রাত পর্যন্ত আমরা সবাই মিলে মজা করব, তারপর ঘুমাবো। রূপন্তীর এ প্রস্তাব পছন্দ হলো জ্যাকের। সে তৎক্ষণাৎ মেয়েটার কথায় সাথে সায় জানিয়ে বসে পড়ল পূর্বের স্থানে। ইমাদ তো আগে থেকে পরিকল্পনা করে এসেছিল আজ সে এ বাড়িতে থাকবে, তাই এতক্ষণ বসা থেকেও ওঠেনি। এখন আবার রূপন্তীর কথা শুনে সে মত প্রকাশের সুযোগ পেয়ে গেল। মেয়েটার কথার সাথে সায় জানিয়ে বলল,
জ্যাক এবং ইমাদ তাদের মতামত দিয়ে দিলেও এলিনা এবং দোলা চুপ রইল কিঞ্চিত সময়। তাদের কেমন ইতস্তত বোধ লাগলো। দোলা জোরপূর্বক হাসলো একটুখানি। বিভানের পানে আর চোখে তাকিয়ে বলল, কিন্তু বিভান ভাই। এইটুকু বলতেই তাকে থামিয়ে দিল রূপন্তী। হেসে বলল, আরে ওনাকে নিয়ে চিন্তা করিও না, এত বড় বাড়িতে শুধুমাত্র আমরা দুজন দুই রুমে পড়ে থাকি, আর পুরো বাড়ি ভুতুরে বাড়ির ন্যায় শুনশান হয়ে থাকে সারা রাত। তোমরা থাকলে উনি আরো খুশি হবেন। থামলো রূপন্তী, তারপর বিভানের পানে তাকিয়ে শুধালো, ঠিক বলেছি না বলুন? বিভান দাঁতে দাঁত পিষল। ক্রোধে ভিতরটা যেন ফেটে পড়ছে তার। ইচ্ছে তো হচ্ছে এখনোই চিৎকার করে বলতে, তোরা একটাও আমার বাড়িতে থাকতে পারবি না। কোথায় ভেবেছি আজ সারা রাত বউয়ের কাছে একটু কোথায় ভেবেছি আজ সারা রাত বউয়ের একটু কাছাকাছি থাকবো, দুই চোখ জুড়ে দেখবো তাকে, নিজেদের ভিতরকার সম্পর্কে একটু উন্নতি ঘটাবো। তা না, এসে ঝামেলা করছিস। এক্ষুনি সব কথা বের হয় আমার বাড়ি থেকে। লাজ লজ্জা থাকলে আর কখনোই মুখ হবে না। যা ভাগ। ইচ্ছে থাকলেও নিজের ব্যক্তিত্ব বোধের জন্য এ কথাগুলো আর কণ্ঠে ধারণ করা হলো না বিভানের। তাছাড়া এই কথাগুলো বন্ধু হিসেবে সে জ্যাক এবং ইমাদকে বলতে পারে, কিন্তু দোলা আর এলিনাকে বলতে পারে না। একে তো মেয়ে দুটো তার বয়সে ছোট, তার উপর রূপন্তীর বান্ধবী। বিভান বেশ বুঝতে পারছে রূপন্তী তার হাত থেকে বাঁচার জন্য ইচ্ছে করে এদের আজ এই বাড়িতে রেখে দিতে চাইছে। সেও দেখবে রূপন্তী আজ তার হাত থেকে বাঁচে কিভাবে। বাড়ি ভর্তি লোক থাকুক, হাজারটা প্রতিবন্ধকতা থাক, তবু সে নিজের প্রেয়সীর কাছে যাওয়ার সুযোগ ঠিক বের করে নিতে পারবে। ফুস করে একটা নিঃশ্বাস ছাড়ল বিভান। থমথমে কণ্ঠে বলল, থেকে যাও তোমরা। দোলা এবং এলিনা আশ্বস্ত হলো, তাদের ভিতরের ইতস্তত বোধ কাটলো একটু হলেও। উষ্ঠে হাসি ফুটিয়ে আবার তারা বসে পড়ল নিজ নিজ স্থানে। রাত্রি দ্বিপ্রহর, চারদিকটা শুনশান নীরবতায় ছেয়ে গেছে। বাহিরের দিকে জনমানবের সারা শব্দ নেই তেমন। রূপন্তীদের আড্ডা শেষ হলো মাত্র। হই হুল্লোড় রেখে এবার তারা নেমে এলো নিচে। ঘুমে দোলার চোখ বুজে আসছে যেন। এদিক ওদিক তাকিয়ে সে রূপন্তীকে জিজ্ঞেস করলো, আমরা কোথায় ঘুমাবো? আমাদের রুমটা দেখিয়ে দে, ঘুম পাচ্ছে ভীষণ। আর রুম দেখিয়ে দিতে হবে না, আমার সাথে আমার রুমেই ঘুমাবে তোমরা। বেশ স্বাভাবিক ভাবে কথাটা বলে সম্মুখে পা বাড়ালো রূপন্তী। তৎক্ষণাৎ বুকে হাত গুজে তার পথ আগলে দাঁড়ালো বিভান। চোখে মুখে তার স্পষ্ট তীক্ষ্ণতা। মনে হচ্ছে যেন টুক করে এখনোই ঘাড় থেকে মাথাটা আলাদা করে দিবে মেয়েটার। রূপন্তী বিভানের এই ক্রোধের মানে বুঝলো, তবে পাত্তা দিল না তেমন, বরং ভ্রু কুঁচকে শুধালো, এ কি পথ আগলে দাঁড়িয়েছেন কেন? ওদের ঘুম পেয়েছে, ঘুমাবে, রুমে যেতে দিন আমাদের। বিভান নাড়ল না। এত বড় বাড়িতে ওদের ঘুমানোর জন্য তোমার রুমে কেন যেতে হবে? ওদের জন্য অন্য রুম আছে, সেখানে ঘুমাক। না, ওরা আমার বান্ধবী, আমার সাথেই ঘুমাবে আজ। হতে পারে ওরা তোমার বান্ধবী, কিন্তু বাড়িটা আমার। ওরা যেহেতু আমার বাড়িতে থাকছে, সুতরাং ওরা আমার অতিথি। ওদের ভালো মন্দ দেখার দায়িত্ব আমার। কপালে ভাঁজ ফেললো রূপন্তী, চোখ ছোট ছোট করে বলল, আমার বান্ধবীরা আমার সাথে ঘুমাবে, এখানে ভালো মন্দের কি আছে? অবশ্যই আছে। তোমার রুমে একটা খাট, তাও 2 জনের আন্দাজে তৈরি। সেখানে কষ্ট করে 3 জন কেন ঘুমাবে? এই বাড়ির আর কোনো রুম বা খাট না থাকতো তবে কথা ছিল, কিন্তু এতগুলো রুম খালি পড়ে থাকা সত্ত্বেও আমার অতিথিরা কষ্ট কেন করবে? রূপন্তী পড়ল মহা ফেসাদে। এলিনা এবং দোলাকে সে নিজের কাছে নিতে চাইছেই তো বিভানকে দূরে সরানোর জন্য। নয়তো দেখা যাবে ফাঁকা রুম পেয়ে রাতে তার কক্ষে ভূতের ন্যায় হানা দিয়েছে পুরুষ। না, এলিনা এবং দোলাকে অন্য কক্ষে পাঠানো যাবে না। যে করেই হোক তাদের নিজ কক্ষে নিতে হবে। রূপন্তী ঢুক গিলল, কিছুটা শক্ত কণ্ঠে বলল, কষ্ট হবে না, আমরা 3 বান্ধবী আরো এক বিছানায় ভালোভাবে ঘুমাতে পারবো।
সারা রাত ধরে গল্প করব। অনেক আশা নিয়ে কথাটা বললেও তার আশায় এক বালতি পানি ঢেলে দিল দোলা এবং এলিনা। রূপন্তী পরিকল্পনা ভেস্তে দিয়ে দোলা বলল, গল্প টল্প কাল হবে, আমার এখন ঘুম পাচ্ছে ভীষণ, ঘুমোবো আমি। মেয়েটা কথা শেষ হতে না হতেই এলিনা বলল, আর আমরা বরং অন্য রুমেই ঘুমাই। শুধু শুধু তিনজন এক রুমে থেকে কষ্ট করতে হবে না, আর তোমাকেও বিভান ভাইয়ের সাথে নিয়ে ঝগড়া করতে হবে না। বিভান উষ্ঠ প্রসারিত করলো। রূপন্তী আর কিছু বলার পূর্বেই একটা কক্ষের পানে ইশারা করে দোলা এবং এলিনাকে বলল। ওই রুমে গিয়ে ঘুমাও তোমরা। দোলা আর এলিনা চলে গেল সে কক্ষের পানে। এরপর ইমাদ এবং জ্যাককে তাদের কক্ষ দেখিয়ে দিল, তারাও চলে গেল। শুধু পরে রইল বিভান এবং রূপন্তী। বাঁকা হাসলো বিভান, কাঁধ ঝাঁকিয়ে বলল, এবার তোমাকে আমার হাত থেকে কে বাঁচাবে? সন্ধ্যা থেকে এ পর্যন্ত কম চালনি আমাকে। ঢুক গিলল রূপন্তী, দৃষ্টি ঘুরিয়ে দেখলো চারপাশটা। অতপর হুট করেই দৌড় লাগালো নিজ কক্ষের পানে। হক চকিয়ে উঠল বিভান। ব্যস্ত পায়ে সেও ছুটতে লাগলো মেয়েটার পিছু পিছু। তবে কক্ষ পর্যন্ত পৌঁছানোর পূর্বেই রূপন্তী দরজাটা আটকে দিয়েছে ঠাস করে। দাঁতে দাঁত চাপলো বিভান, হাত উঁচিয়ে দরজায় ধাক্কা দিয়ে বলল, দরজা খোলো তাড়াতাড়ি, আমার কিন্তু মেজাজ গরম হচ্ছে। ভিতর থেকে রূপন্তী প্রায় সাথে সাথেই জবাব দিল, হোক গরম, আজ আর আমি দরজা খুলছি না। নিশ্চিত হয়ে বলছো তো কথাটা? শতভাগ। এরপরে বিমানের আওয়াজ করা থেমে গেল, আর দরজা ধাক্কালো না সে। একটু সময় অতিবাহিত হওয়ার পরপরই যখন কোনো শব্দ এলো না বাইরে থেকে, তখন ভ্রু কুঁচকালো রূপন্তী। তবে কি বিভান চলে গেছে? দরজাটা একটু ফাঁকা করলো মেয়েটা, উকি মেরে দেখলো বাইরেটা। না, কাউকেই তো দেখা যাচ্ছে না। তবু আরেকটু সাবধান হওয়ার জন্য রূপন্তী চোখ ঘুরিয়ে এদিক ওদিক তাকালো। ঠিক তখনই একটা পুরুষালী হাত এসে স্থান করে নিল তার কাঁধে। কানের কাছে মুখ নিয়ে বলল, কাকে খুঁজছো? চমকালো রূপন্তী, কলিজাটা কেঁপে উঠল তার। তৎক্ষণাৎ পিছন ফিরে তাকিয়েই দেখা পেল বিভানের। দরজা তো বন্ধ ছিল, তাহলে এই লোক কোথা থেকে এলো? রূপন্তীর হঠাৎ স্মরণে এলো বারান্দার দরজার কথা। বিভান তো রাতের আধারে প্রায় এই দরজা থেকে কক্ষের ভিতরে ঢুকে আসতো। আজও তাহলে সেভাবেই ঢুকেছে। সামনের দরজা বন্ধ করতে করতে বারান্দার দরজার কথা তো ভুলেই বসেছিল মেয়েটা। চোখ বড় বড় করলো রূপন্তী, আঙ্গুল তুলে বলল, আপনি বারান্দার দরজা থেকে এসেছেন? হ্যাঁ। এর মানে আমার সন্দেহ এই ঠিক ছিল। আপনি সেই লুচ্চা ভূত ছিলেন যে আমার কক্ষে এসে প্রতি রাতে চরিত্রহীনের ন্যায় উকি দিতেন। বিমান হাত বাড়িয়ে হুট করেই কোমর চেপে ধরল রূপন্তীর। ঠোঁট কামড়ে বলল, কথাটা অবশ্য ভুল বলো নি। তুমি আসার পর আমি চরিত্রহীন হয়েছি বটে, তাই তো চরিত্র ধরে রাখার জন্য বিয়ে করেছি তোমায়। এখন তুমি দায়িত্ব নিয়ে আমার চরিত্র শুধরে দাও। থামলো বিমান, মেয়েটার পানে ঝুঁকে গিয়ে ফের বলল, এখন ছটফট দূরে চুমু খেয়ে আমার চরিত্র ঠিক করার প্রজেক্টে উদ্বোধন করো। রূপন্তী ভরকে গেল। এই লোকের তো দিন দিন উন্নতি ঘটছে। এ উন্নতি অবশ্যই কোনো ভালো কর্মের নয়, এ উন্নতি নির্লজ্জতার। সেই বদমেজাজি, গম্ভীর, প্রবল, ব্যক্তিত্ববোধ সম্পূর্ণ, কথায় কথায় ছ্যাত করে ওঠা লোকটা হঠাৎ এতটা নির্লজ্জ কিভাবে হলো? মেয়েটা চোখ বড় বড় করে বলল, আপনি তো এমন ছিলেন না বিভান ভাই, হঠাৎ এমন কেন হয়েছেন? বিভান রূপন্তীকে একদম নিজের সাথে মিশিয়ে নিল। আলতোভাবে মেয়েটার গালে চুমু খেয়ে বলল, আমি আগে এমন ছিলাম, শুধুমাত্র বিয়ে ব্যতীত নিজের স্বরূপ প্রকাশ করতে পারিনি। রূপন্তী ঢোক গিলল। এলোমেলো দৃষ্টি ফেলে বিভানকে সরিয়ে দিতে চাইল নিজের থেকে দূরে। দুই হাতে ছেলেটাকে ঠেলে দিয়ে বলল, দূরে সরুন, সব সময় এমন চিপকে থাকেন কেন? আমি তোমাকে বিয়ে করছি তো চিপকে থাকার জন্য। কথাটা বলেই বিভান ঝুঁকল রূপন্তীর পানে।
গলার দিকে মুখ নিয়ে ঠোঁট দুটো উঠালো চুমু খাওয়ার উদ্দেশ্যে। হৃদস্পন্দন বাড়ল মেয়েটার, হাঁসফাঁস করে উঠল সাথে সাথে। দ্রুততার সাথে হাত বাড়িয়ে চেপে ধরল বিভানের উষ্ঠতার, ইতস্তত করে বলল, আপনার সাথে আমার কিছু কথা ছিল। বিভান সোজা হয়ে দাঁড়ালো, ভ্রু কুঁচকে শুধালো। কি কথা? আগে আমাকে ছাড়ুন, তারপর বলছি। বিভান ছেড়ে দিল রূপন্তীকে, ফের বলল। এবার বলো কি কথা। রূপন্তী সময় নিল একটু, আস্তে ধীরে বলল, আপনি আমাকে ভালোবেসে বিয়ে করেছেন নাকি অন্য কোনো কারণে করেছেন আমি ঠিক জানি না, তবে আমার তরফ থেকে যে আপনার প্রতি তীব্র কোনো অনুভূতি ছিল না তা আপনি বেশ ভালোভাবেই জানেন। আপনার তরফ থেকে হয়তো এটা ভালোবেসে বিয়ে ছিল, কিন্তু আমার তরফ থেকে এটা জোর জবরদস্তি করে ভয় দেখিয়ে চাপে ফেলে বিয়ে। থামল রূপন্তী, তপ্ত নিঃশ্বাস ফেলে ফের বলল, এখন যদিও এসব কথা বলে লাভ নেই কোনো, কারণ বিয়েটা যখন একবার হয়ে গেছে তখন এর থেকে আর বের হওয়ার উপায় নেই। তবে সব কিছু মেনে নেওয়ার জন্য, আপনাকে অনুভব করার জন্য, আপনার প্রতি হৃদয় গাঢ় অনুভূতির ঠাঁই দেওয়ার জন্য হলেও আমার একটু সময়ের প্রয়োজন। তাছাড়া আমাদের বিয়ের ব্যাপারে এখনও জানে না কেউ। মা বাবা দাদা দাদু জানতে পারলে কতটা কষ্ট পাবেন তা ভেবে আমি চিন্তিত থাকি সর্বদা। এই চিন্তায় ইতস্তবোধ, ভয়, লজ্জার সংকোচ, সংশয় সবটা কাটিয়ে উঠে নিজেকে ঠিক করতে অন্তত আমায় একটু সময় দিন। বিভান মনোযোগ দিয়ে শুনল সবটা। মেয়েটা ভুল কিছু বলেনি, সত্যি জোর জবরদস্তি করে ভয় দেখিয়ে রূপন্তীকে বিয়ে করেছে সে। মেয়েটাকে সবটা মেনে নিতে, তাকে অনুভব করতে, তার সাথে মানিয়ে নিতে একটু সময় দেওয়া প্রয়োজন। এমনি সাধারণত একটা মেয়েও বিয়ের পর হুট করে মানিয়ে নিতে পারে না। সেখানে রূপন্তীর সাথে তার সম্পর্ক ভালো ছিল না। শত্রু শত্রু খেলা থেকে এক সময় বিয়ে করে বসলো। বিভান আর রূপন্তীকে জোর করলো না, তার কথার বিরুদ্ধেও কোনো টুটা শব্দ করলো না। নিঃশব্দে গিয়ে শুয়ে পড়লো বিছানার এক পাশে। রূপন্তীকে ডেকে বলল, এসে শুয়ে পড়ো। মেয়েটা গিয়ে দাঁড়ালো বিছানার পাশে, ভ্রু কুঁচকে শুধালো, এ কি, আপনি এখানে শুয়েছেন কেন? ঘুমাবো বলে। তো আপনার রুমে গিয়ে ঘুমান না, আমার বিছানায় শুয়েছেন কেন? বিয়ের পর স্বামী স্ত্রী আলাদা কক্ষে আলাদা বিছানায় কখনো ঘুমায় শুনেছ? তাহলে আমরা আলাদা কেন ঘুমাবো? বিয়ে হয়েছে আমাদের। এখন তুমি তো আর আমার রুমে যাবে না, যেতে বললেও ছাদ করে উঠবে। তাই আর তোমার ছাদ করা পর্যন্ত না গিয়ে নিজেই এ রুমে চলে এসছে। বিভানের নির্লিপ্ত কণ্ঠস্বর। অবাক হলো রূপন্তী, ফের চোখ বড় বড় করে বলল, আপনাকে না আমি বললাম আমার সময় প্রয়োজন। বিভান ভ্রু কুঁচকালো, কপালে ভাঁজ ফেলে বলল, তুমি সময় চেয়েছো, আমি সময় দিয়েছি। একসাথে ঘুমাতে পারবো না এটা তো বলিনি। একসাথেই যদি ঘুমান তবে সময়টা দিলেন কোথায়? বিভানের দৃষ্টি শীতল হলো, ঠান্ডা কণ্ঠে সে বলল, একসাথে ঘুমাবো বলেছি। বাচ্চা তৈরির প্রসেসিং শুরু করব একটা বড় বলিনি। রূপন্তী থতমত খেয়ে গেল। এই লোক তার সামান্য একটা কথাকে কোথা থেকে কোথায় নিয়ে গেছে। সেও বা কখন বলল যে বাচ্চা তৈরির প্রসেসিং শুরু করবে? মেয়েটা ইতস্তত করলো, আমতা আমতা করে বলল, আমি কখন এসব বললাম? তুমি বলনি, কিন্তু তোমার কথা শুনে আমার মনে হয়েছে। মনে হয়েছে ভালো। এখন আপনি আপনার রুমে যান তো, আমি আপনার পাশে ঘুমাবো না। রূপন্তী কিছুটা শক্ত কণ্ঠেই বলল কথাগুলো। কপালে ভাঁজ ফেলল বিভান, উঠে বসলো বিছানায়। কিঞ্চিত সময় নিয়ে মেয়েটার দিকে তাকিয়ে থেকে হঠাৎ করেই খপ করে ধরলো তার একটা হাত। কিছু বুঝে ওঠার আগে টেনে শুইয়ে দিল বিছানায়। অতঃপর নিজেও শুয়ে পড়লো তার পাশে। হকচকে উঠল রূপন্তী, ব্যস্ত হয়ে বলল, কি করছেন কি? ছাড়ুন আমাকে। বিভান ছাড়ল না। রূপন্তী নিজের শরীরের সমস্ত বল প্রয়োগে ঠেলে উঠে যেতে চাইল বিছানা থেকে। কিন্তু তার মতো মেয়ে কি আর একজন শক্তপোক্ত পুরুষের শক্তির সাথে পেরে ওঠে?
কোথায় বিভানের শরীরে হাতির মতো শক্তি আর কোথায় তার শরীরে পুঁটি মাছের শক্তি। রূপন্তী বিছানা থেকে ঠেলে উঠতে তো পারলই না, উল্টো বিভান শক্ত করে তাকে জাপটে ধরল নিজের সাথে, দাঁতে দাঁত পিষে বলল, একটু আগেই ভেবেছিলাম তুমি যতদিন না আমাকে মন থেকে মেনে নেবে ততদিনে আমিও তোমাকে আর স্পর্শ করব না, কিন্তু মাত্র কয়েক মুহূর্তের ব্যবধানে আমার সেই ভাবনায় তুমি জল ঢেলে দিলে। এখন তো তোমাকে সারাদিন স্পর্শ করব, প্রতি মুহূর্তে স্পর্শ করব। রূপন্তী নাক মুখ কুঁচকালো, মোড়ামুড়ি শুরু করলো নিজেকে বিভানের বাঁধন থেকে ছাড়ানোর জন্য। চিবিয়ে চিবিয়ে বলল, ছাড়ুন আমাকে, আমার দম আটকে আসছে। বিভান ছাড়ল না, চোখ বন্ধ করে মুখ গুজলো মেয়েটার ঘাড়ে, অতঃপর ঠান্ডা কণ্ঠে বলল, দম আটকে গেলেও এভাবেই থাকতে হবে তোমাকে, সুতরাং নড়াচড়া না করে নিচে ঘুমাও আর আমাকে ঘুমাতে দাও। রূপন্তী তবু হার মানল না, নিজেকে মুক্ত করার চেষ্টা করে গেল প্রবলভাবে, কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থ সে। একটা সময় হতাশ হয়ে হাল ছেড়ে দিল মেয়েটা, চুপটি করে পড়ে রইল বিভানের বুকের সাথেই। সময় গতিশীল, সময়ের এই গতিশীল ধারায় কেটে গেছে কয়েকটা দিন। এই দিনগুলোতে বিভান এবং রূপন্তীর সম্পর্কের উন্নতি হয়নি তেমন। রূপন্তী সেদিন রাতে সময় চেয়েছিল, বিভানও তাকে সময় দিয়েছে। এমন নয় যে সময় দিয়েছে বলে বিভান মেয়েটার ধারে কাছে ঘেঁষে না, সে এখনো রূপন্তীর নিকটে যায়, তবে আগের মতো নয়। এখনো জ্বালায়, তবে আগের মতো হুটহাট ছুঁয়ে দেয় না। তবে এই কয়দিনে তাদের, অর্থাৎ বিভান, রূপন্তী, ইমাদ, জ্যাক, এলিনা এবং দোলা সবার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উন্নতি ঘটেছে বেশ। আগে বন্ধুত্ব থাকলেও তারা একে অন্যের সাথে নিজেদের মনের কথা তেমন শেয়ার করতে পারতো না, কোনো কথা বলতে ইতস্তত বোধ করতো। এখন আর তেমনটা দেখা যায় না। এখন একজন অন্যজনের সাথে বেশ সাবলীলভাবেই কথা বলতে পারে, অকপটে নিজেদের কথাগুলো শেয়ার করতে পারে একে অন্যের সাথে। এই বন্ধুত্বের মধ্যে আজ ইমাদের জন্মদিন। দোলা, বিভান, রূপন্তী, জ্যাক এবং এলিনা মিলে ছেলেটাকে একটা সারপ্রাইজ দেওয়ার পরিকল্পনা করেছে। প্রথমে তারা ভেবেছিল বিভানের বাড়িতেই একটা সারপ্রাইজ পার্টির আয়োজন করবে, কিন্তু তাতে বাধ সাধল দোলা। সে নতুন কিছু করতে চাইছে, এমন একটা সারপ্রাইজ পরিকল্পনা করেছে যা ইমাদ সারা জীবন মনে রাখবে। রূপন্তীরাও আর তাকে বারণ করেনি এ পরিকল্পনায়। দোলা যদিও এখনও ইমাদের প্রতি তার অনুভূতির কথা প্রকাশ করেনি কারো সম্মুখে, কিন্তু ছেলেটার প্রতি তার অধিক যত্ন, তাকে চিন্তা এবং অস্থিরতায় সবাই বুঝে নিয়েছে মেয়েটার মনের কথা। শুধু বুঝতে পারেনি ইমাদ, বুঝবেও বা কিভাবে? সে তো সর্বদা রূপন্তীকে নিয়ে ব্যস্ত। যদি কখনো মাথা থেকে রূপন্তীকে ঝেড়ে একটু সময় নিয়ে সে তাকিয়ে দেখতো দোলার পানে, তাহলে হয়তো বুঝতো মেয়েটার মনের কথা। বিকালের সময় আকাশের উজ্জ্বল সূর্যটা তার তেজ হারিয়েছে, ঢলে পড়তে শুরু করেছে একদিকে। বিভান, রূপন্তী, জ্যাক, দোলা এবং এলিনা এই ক্ষণেই পৌঁছালো সমুদ্রের তীরে, সেদিনের সেই স্থানে। আজও এখানেই ইমাদের জন্মদিন পালনের পরিকল্পনা করেছে সবাই মিলে। সমুদ্র তীরে পৌঁছেই বিভান কল করলো ইমাদের নাম্বারে। কয়েক সেকেন্ডের মাথায় ইমাদ রিসিভ করলো কলটা। বিভানের কিছু বলার আগেই সে বলল, বিভান সময় নিল একটু, অতঃপর বলল, আমরা সবাই মিলে একটি সমুদ্র তীরে ঘুরতে এসেছিলাম, কিন্তু এখানে এসে হঠাৎ দোলা অসুস্থ হয়ে পড়েছে ভীষণ। আশেপাশে কোনো হাসপাতাল বা ফার্মেসিও নেই যে ওকে নিয়ে যাব। আমি কিছু ওষুধের নাম বলছি, তুই দয়া করে সেই ওষুধগুলো নিয়ে তাড়াতাড়ি চলে আয়। কথাগুলো বলেই পর পর কল কাটলো বিভান। ইমাদের খারাপ লাগলো কিছুটা। সবাই তাকে ছাড়াই ঘুরতে চলে গেল, একবার কেউ তাকে বলল না অবধি। তবে হৃদয়ের এই খারাপ লাগা আপাতত হৃদয়েই চাপা দিল সে। এখন দোলার জন্য ঔষধ নিয়ে যেতে হবে তাড়াতাড়ি। ওরা হয়তো কেউ তাকে বন্ধু মনে করেনি, তাই সাথে করে নিয়ে যায়নি, কিন্তু ও তো সবাইকে বন্ধু মনে করেছে। বন্ধু হয়ে বন্ধুর অসুস্থতার হাতে গুটিয়ে বসে থাকা মোটেই শোভা পায় না। ইমাদ দ্রুত বিভানের বলা ঔষধগুলো কিনল, অতঃপর নিজেদের বাড়ির গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল সমুদ্র তীরের উদ্দেশ্যে।
সন্ধ্যার সময় সূর্যটা ডুবে গিয়ে চারদিকে অন্ধকার ঘনিয়ে আসতে শুরু করেছে একটু একটু করে। ইমাদ কেবলই ঔষধ নিয়ে পৌঁছালো সমুদ্র তীরে। গাড়ি থেকে নেমে হন্তদন্ত হয়ে ছুটে গেল বিভানের নিকট। হাঁপাতে হাঁপাতে বলল। ইমাদের হাঁপানোর মধ্যেই তার পানি এগিয়ে এলো দোলা, এলিনা এবং রূপন্তী। দোলার হাতে কেক, এলিনার হাতে একটা প্লাস্টিকের ছুরি, আর রূপন্তী মৃদু শব্দে তার হাতে তালি দিচ্ছে। তিনজনের উষ্টেই মন মাতানো হাসি। হাসি মুখে তারা বলল, শুভ জন্মদিন। ইমাদ চমকালো। এরা তাহলে এই পরিকল্পনা করেছিল তার জন্মদিন নিয়ে, তাই তাকে ছাড়াই সমুদ্র তীরে চলে এসেছে। আর সে কিনা কি ভেবেছিল। আবেগে আখিদয় ভরে উঠল ইমাদের, প্রফুল্লতায় ভরে উঠল হৃদয়। সে একে একে তাকালো সব বন্ধুদের পানে, ধরা গলায় বলল, সৌজন্য সূচক হাসলো সবাই। রূপন্তী বলল, ধন্যবাদ পরে দিবেন ইমাদ ভাই, আগে কেকটা কাটুন। দোলা নিজের হাতে আপনার জন্য কেক বানিয়েছে আজ। এলিনা আবার পাশ থেকে বলল, হোস্টেলে তো ওভেন নেই, অন্যান্য বেশ কিছু ইলেকট্রিক যন্ত্রপাতি চালানোর ওপরও নিষেধাজ্ঞা রয়েছে। দোলা তাই আজ সকাল সকালই গিয়ে হানা দিয়েছিল বিভান ভাইয়ার বাড়িতে, সেখানে সারাদিন কাটিয়ে এই কেকটা বানিয়েছে। দোলা লাজুক হাসলো। রূপন্তীও সাহায্য করেছে আমাকে। নিচু সরে বলল, রূপন্তী আজ সারাদিন বসে ইমাদের জন্য কেক বানিয়েছে। ছেলেটার হৃদয় উৎফুল্ল হলো। দোলাও যে তার জন্য কেক বানিয়েছে সে কথা যেন তার কর্ণেই পৌঁছালো না। অথচ রূপন্তী একটু সাহায্য করেছে তা তার হৃদয়ে কড়া নেড়েছে। দোলা নামক মেয়েটার যে ইমাদের প্রতি এত যত্ন, এত নজর, এত অস্থিরতা, সবটাই ছেলেটা বন্ধুত্বের খাতিরে করেছে বলেই ধরে নিয়েছে। দোলা নামক মেয়েটার যে ইমাদের প্রতি এত যত্ন, এত নজর, এত অস্থিরতা, সবটাই ছেলেটা বন্ধুত্বের খাতিরে করেছে বলেই ধরে নিয়েছে। আর রূপন্তী একটু সৌজন্য সূচক হাসিও ভালোবাসার রূপে হৃদয়ে গেঁথে নিয়েছে। আসলে এই পৃথিবীর নিয়মই না বড় অদ্ভুত। আমরা যাকে ভালোবাসি সে আমাদের ভালোবাসে না, আর যাকে তারা ভালোবাসে তারা আবার তাদের ভালোবাসে না। ঘুরে ফিরে আমরা সবাই ভালোবাসার কাঙ্গাল, ভালোবেসে কাঁদি। আমাদের ভালোবাসা পুরো পৃথিবী বুঝে নিলেও কেন যেন ভালোবাসার মানুষটা বুঝতে পারে না। সে ভালোবাসে না আমাদের। ওই যে প্রিন্সেস ডায়ানার একটা বহুল জনপ্রিয় উক্তি রয়েছে না, আমি যাকে ভালোবাসি সে ছাড়া পুরো বিশ্ব আমাকে ভালোবেসেছিল। সকলের কথোপকথনের মধ্যে এবার জ্যাক ও তারা দিল। ইমাদের কাঁধে হাত রেখে বলল, তাড়াতাড়ি কেকটা কেটে ফেলো, আমাদের আরও পরিকল্পনা আছে, তারপর আবার বাড়িতে ফিরতে হবে। ইমাদ দেরি করলো না, এগিয়ে গিয়ে দাঁড়ালো কেকটার সম্মুখে। এলিনার হাত থেকে প্লাস্টিকের তৈরি ছুরিটা নিয়ে এসে কাটলো কেকটা। সাথে সাথে বিভান ব্যতীত সকলেই হাত তালি দিয়ে উঠল। ইমাদ হাসি মুখেই এক টুকরো কেক হাতে তুলে নিল। সর্বপ্রথম সে কেক টুকরো খাইয়ে দেওয়ার উদ্দেশ্যে ধরল রূপন্তীর মুখের সম্মুখে। হাসি উবে গেল দোলার উষ্ঠে। দুমড়ে মুচড়ে উঠল তার ছোট হৃদয়খানা। এত কষ্ট করে হাতে পুড়িয়ে কেকটা বানালো সে। কেকটা কাটাও হলো তার হাতের উপরে রেখে, অথচ ইমাদের হাতের প্রথম টুকরা কেক উঠল রূপন্তীর মুখের সম্মুখে। দোলার হৃদয়টা বিষণ্ণতার পরিপূর্ণ হয়ে উঠল, আখিদয় ভরে উঠল অশ্রুকানায়। তবে কেউ দেখার পূর্বেই লোক চক্ষুর আড়ালে নিজের চোখের অশ্রু মুছে নিল সে। তার চোখে অশ্রু দেখলে সবাই হয়তো তাকে নিয়ে ব্যস্ত হবে। ফলস্বরূপ ইমাদের জন্মদিন উদযাপনে ভাটা পড়বে। দোলা কোনোভাবেই চায় না তার জন্য ইমাদের জন্মদিন উদযাপনে কোনো বাধা আসুক। হৃদয়ের ব্যথা হৃদয়ে লুকিয়ে ফেললো মেয়েটা, উষ্ঠে ফুটিয়ে তুলল হাসির রেখা। রূপন্তীও ভরকে গেল ইমাদের এমন কাণ্ডে। এখানে আরো অনেকে রয়েছে। বিভান এবং জ্যাক তো তার ছোটবেলার বন্ধু। তাদের না খাইয়ে সর্বপ্রথম ওই রূপন্তীর মুখের সম্মুখে কেক ধরাটা নিশ্চয়ই মেয়েটার জন্য বিব্রতকর। তবে বলতেও পারছে না কিছু। আজ ইমাদের জন্মদিন, আজকের দিনে ছেলেটাকে ফিরিয়ে দেওয়া বা কিছু বলা নিশ্চয়ই
মানানসই নয়। রূপন্তী আর চোখে তাকালো বিভানের পানে। ছেলেটার চোখে মুখে স্পষ্ট ক্রোধ, দাঁতে কিরমির করে তাকিয়ে আছে তার পানেই। ছেলেটা ঢোক গিলল, সে কোন জ্বালায় পড়লো। একদিকে একজন কেক হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, আর অন্যদিকে একজন রোষপূর্ণ দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। দুজনের কাউকে অগ্রাহ্য করা যাচ্ছে না। রূপন্তীর ভাবনার মধ্যে ইমাদ মুখ খুলল, তাকে তাড়া দিয়ে বলল,